দর্শক, স্বাগত ৭১ সংযোগে। আমি সামিয়া রহমান। সারা দেশে চলছে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়। জাতীয় গ্রিডের কারিগরি সমস্যার কারণে সারা দেশ অন্ধকারে। আজ নাটোরে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছেন, তার বক্তব্য যাতে দেশের মানুষ শুনতে না পারে সেজন্যই সরকারি ঘটনা ঘটিয়েছে। জীবন চলতেই থাকবে, জীবন থেমে নেই। এর মধ্যে সরগরম রয়েছে রাজনীতির মাঠও। আগামীকাল যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াত নেতা মীর কাসেম আলীর রায় ঘোষণার কথা রয়েছে। এর মধ্যে নিজামীর মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে জামায়াতের ডাকা ৩ দিন হরতালের বাকি 2 দিনের হরতাল শুরু হবে আগামীকাল থেকে। যুদ্ধাপরাধের সাজাপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গোলাম আজমের মৃত্যুর পরে বিএনপি কোনো প্রতিক্রিয়া না দেওয়াতে তার ছেলের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে অকৃতজ্ঞ বলেছে। রাজনীতির এই নানা কর্চা, বিদ্যুৎ বিপর্যয়, দেশের পরিস্থিতি সবকিছু নিয়ে আজকে কথা বলবো ৭১ সংযোগে। এবং আমার সাথে যারা এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন, দর্শক পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন জয়নুল আবদিন ফারুক, সাবেক চিফ হুইপ এবং প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আছেন রাশিক রহমান, সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি। আছেন নাইমুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি জানি, যদিও সারা দেশ বিদ্যুতে বিপর্যয় রয়েছে, আমি জানি না আসলে কেউ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন কিনা, যদিও পরে রিপিট হবে। তারপরেও যদি আপনারা কেউ কোথাও দেখতে পান, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফোন, SMS, ফেসবুক, টুইটার, স্কাইপ। জানি না কখন বিদ্যুৎ ফিরে আসবে। যাই হোক, আমরা আমাদের আলোচনা শুরু করি। এবং যে বিদ্যুৎ বিপর্যয়ের কথা বলছিলাম, এই মুহূর্তে আমাদের সাথে ফোনে সংযুক্ত হয়েছেন সেলিম মাহমুদ, সদস্য এনার্জি রেগুলেটরি কমিশন। আমি একটু ওনার কাছে জানতে চাই, আশা করি উনি আমার সাথে এখন কানেক্টেড আছেন। আমি একটু জানতে চাচ্ছি যে এখন কি পরিস্থিতি, আমরা কখন নাগাদ আসলে সারা বাংলাদেশ বিদ্যুৎ ফিরে আসবে বাংলাদেশে, আপনি কিছু বলতে পারবেন? এবং কেন এই বিদ্যুৎ বিপর্যয়, এরকম নানা রকম কনফিউশন আসছে, বিভিন্ন জায়গায় নানা রকম নিউজ আসছে, আপনি একটু বলতে পারবেন? আসলে এই বিষয়টা হচ্ছে একটা টেকনিক্যাল বিষয়। এটা ন্যাশনাল গ্রিডের এক জায়গায় বিপর্যয় হয়েছে। এটা আসলে টোটাল পাওয়ার সিস্টেমে, বিদ্যুতের সিস্টেম, সেখানে ন্যাশনাল গ্রিডটা হচ্ছে একটা মেরুদণ্ডের শরীরের মেরুদণ্ডে স্পাইনাল কর্ডে যদি কোনো প্রবলেম দেখা যায়, পুরো সিস্টেমটাকে কিন্তু ব্যাহত করে। তো যেটা হয়েছে, আপনার প্রথম বিপর্যয়টা হয়েছে পর, তো তারপর রেস্টোর করার চেষ্টা হয়েছে। তো এটা যেটা হয়েছে, যখন আপনার ন্যাশনাল গ্রিডে কোনো প্রবলেম দেখা দেয়, তখন আরো অন্যান্য টেকনিক্যাল প্রবলেম দেখা দেয়, আপনার ডিমান্ড সাপ্লাই কিছু সমস্যা দেখা দেয়, এবং এটা কিন্তু শেষ পর্যন্ত ব্ল্যাক আউটে পরিণত হয়। আপনাদের মনে আছে 2004 সালে এরকম আমেরিকাতে এবং কানাডাতে ওদের যে ক্রস বর্ডার ইন্টারকানেকশন, সেখানে একটা বিপর্যয় হয়েছিল। আমেরিকার প্রায় 34টা দেশে প্রায় 3 দিন ব্ল্যাক আউট ছিল। তো আমরা সেরকম আশা করছি না। এখানে বিকেলের থেকে কিন্তু রেস্টোরেশন শুরু হয়েছিল, প্রায় 1200-1300 মেগাওয়াট জেনারেশন হয়েছিল। তো প্রবলেমটা হয়েছে কি, যেখানে রেস্টোরেশন হচ্ছিল সেখানে আপনার ধরেন সাপ্লাই ক্যাপাসিটি হয়তো আছে সাপোজ 30 মেগাওয়াট, সেখানে ডিমান্ড হচ্ছে 60 মেগাওয়াট। যখন ডিমান্ডটা সাপ্লাইয়ের চেয়ে অনেক বেশি বেড়ে যায়, তখন এটা আবার সিস্টেমটাকে এফেক্ট করে, তখন আবার কিন্তু ব্ল্যাকআউট হয়ে যায় এবং পুরো সিস্টেমের ফেলিউর। এবং পুরোটাই কিন্তু টেকনিক্যাল বিষয়। এখানে জেনারেশনে কোনো সমস্যা নেই। এখানে কখন নাগাদ বিদ্যুৎ ফিরে আসবে সারা বাংলাদেশে? আমরা শুনতে পাচ্ছি কোথাও কোথাও ফিরে আসছে, এটা কি সত্যি ঘটনা? আমরা আশা করছি আজকে রাতের মধ্যে। এখন যেটা হয়েছে, আমাদের যে ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টার, সেখানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সকল সংস্থা প্রধান, সরকারের সকল এজেন্সি কাজ করছে এ নিয়ে। এটাকে যে প্রজেক্ট হয়েছে সেটা রেস্টোরেশনের জন্য কাজ করছে, এবং এটা পুরোটাই শুধুমাত্র টেকনিক্যাল বিষয়, ইঞ্জিনিয়ারিং বিষয়, এখানে অন্য কোনো বিষয় জড়িত নেই। আমি একটা বিষয় একটু জানতে চাইছি, বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন ধরনের খবর আসছে, যেমন একটি অনলাইন পত্রিকা এসে banglanews24.com এসছে যে বিবিসি অনলাইনের বরাত দিয়ে তারা বলছে যে ভারতের সাথে সংযুক্ত পাওয়ার লাইনে সমস্যার কারণে বাংলাদেশ বিদ্যুৎ পাচ্ছে না। টাইমস অফ ইন্ডিয়াও ঠিক একই ধরনের কথা বলছে। এরকম কি কোনো ঘটনা আছে? না, এটা হচ্ছে গ্রিডে একটা প্রবলেম দেখা দিয়েছে। ন্যাশনাল গ্রিডে যখন আপনার এরকম প্রবলেম দেখা দেয়, সেটা তখন মানে এপিডেমিকের মতো অনেক সময় অন্যদিকে ছড়িয়ে পড়ে। এবং যেটা বললাম, এটা স্পাইনাল কর্ডের মতো। এটা ন্যাশনাল গ্রিডে যদি কোনো প্রবলেম দেখা দেয়, সেখানে আরো অন্যান্য টেকনিক্যাল প্রবলেম দেখা দেয়, এবং সেটা এক ধরনের পাওয়ার ফেলিওরের জন্ম দেয়। সেটা হচ্ছে আমাদের এখানে হয়েছে। নাইমুল ইসলাম খান একটু আমাদের সাথে আছেন।
সেলিম মাহমুদ নাইমুল ইসলাম খান একটু আমাদের সাথে আছেন, সিনিয়র সাংবাদিক, উনি আপনাকে একটু প্রশ্ন করতে চাইছেন। জি, আমি আপনার সাথে একমত। এটা তো ডেফিনেটলি এটা টেকনিক্যাল প্রবলেম, এটা কোনো স্যাবোটেজ না, এটা তো আমরা বুঝতে পারছি। বাট আপনি কিন্তু বলছেন একটা স্টেপ পর থেকে, যে আপনি বলছেন ন্যাশনাল গ্রিডে একটা সমস্যা হওয়ার পর এটা ছড়িয়ে দেয়, দ্যাট ইজ অলসো আন্ডারস্টুড, আমরা ইতিমধ্যে আপনাদের ব্যাখ্যা থেকে বুঝেছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে এই ন্যাশনাল গ্রিডের এই সমস্যাটার কারণটা কি, মানে কেন এই সমস্যাটার সূত্রপাতটা হলো। এখন এটা বললেই আমরা ভারত বাংলাদেশ সম্পর্কের স্পর্শকাতরতা এসে পড়ার আমি কিছু দেখি না। আমরা যেটুকু বুঝি যে আমরা যে ভারত থেকে বিদ্যুৎটা নিচ্ছি, এই বিদ্যুৎটা তো আমরা এর আগে কখনো নিতাম না। আমরা তো এটা নতুন, এটা টেকনিক্যাল টেকনোলজিক্যাল এটা অ্যারেঞ্জমেন্ট এক্সপেরিয়েন্স, উই ডিডন্ট হ্যাভ মানে 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 প্রেসিডেন্স, বা আমাদের ইতিহাস ছিল না, ঐতিহ্য ছিল না এরকম নেওয়ার। এবং আপনিও রেফার করলেন, না না না, আপনিও বলছিলেন যে আপনি কিন্তু রেফারেন্স দিলেন ইউএসএ কানাডার, যেটা বললেন ক্রস বর্ডার ইন্টারকানেক্টরের সমস্যা হয়ে সারা অঞ্চলটা বিপর্যস্ত হয়ে গেছিল দুই দেশ ব্যাপকভাবে। তো আমরা এটুকু বুঝতে পারছি, আমরা বলতে যাচ্ছি যে এটা দিয়ে হয়তো আমরা সমাধান করে ফেলবো, কিন্তু ডেফিনেটলি একটা ইনভেস্টিগেশন কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি, তারা 3 দিনের মধ্যে রিপোর্ট দেবে। তখন হয়তো মূল কারণগুলি শনাক্ত করা যাবে, যে ভারত থেকে বিদ্যুৎ আসা এবং আমাদের এখানে গ্রহণ, এই জায়গাটার মধ্যে কোনো একটা টেকনিক্যাল ডিফিকাল্টি দেখা দিয়েছে, যেটা ছড়িয়ে পড়েছে ন্যাচারালি। আপনি কি কোনো প্রশ্ন করতে না, চেয়েছিলেন? এই অংশটা তো উনি বলতে পারবেন কিনা, যে কনস্পিরেসির অংশ কিনা, বা ভারত থেকে বিদ্যুৎ আমদানির কারণে হচ্ছে কিনা? শুরু হচ্ছে স্থানীয় পর্যায়ে, ন্যাশনাল গ্রিডের একটা পার্টে এই প্রবলেমটা দেখা দিয়েছে। হ্যাঁ, তখন যেটা হয়, যখন ন্যাশনাল গ্রিডের একটা কোনো একটা পার্টিকুলার জায়গায় প্রবলেম হয়, where is that place, এটা কোথায় কোন জায়গাটাতে সেটা হয়েছে? ন্যাশনাল গ্রিড এর বলা হচ্ছে ভেড়ামারার ওই জায়গাতে, নাকি অন্য কোথাও? কোথায় হয়েছে সেটা প্রথম প্রবলেম? সেটা হচ্ছে কি ভেড়ামারার সাইডে, আমাদের সাইডে এটা হয়েছে। ওই তারপর এটা যেটা হয় আর কি, যখন ন্যাশনাল গ্রিডে কোনো প্রবলেম দেখা দেয়, সেটা কিন্তু প্রথমে স্থানীয়ভাবে এফেক্ট করে, পরবর্তীকালে কিন্তু হোল সিস্টেমটাকে এফেক্ট করে। এটা আন্ডারস্টুড, দিস ইজ আন্ডারস্টুড। ওকে, আপনাকে ধন্যবাদ সেলিম মাহমুদ, আমাদেরকে কিছুটা এই তথ্য বিষয়ে আলো দেওয়ার জন্য। যদি আমরা অন্ধকারের মধ্যে ডুবে আছি, এবং আপনি আশা প্রকাশ করছেন যে আমরা ফিরে আসবো আলোর মধ্যে আবারও। জয়নাল আবদিন ফারুক, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলতে চান, না হলে আমি আরও রাজনীতির মাঠের কিছু কথা আছে, বক্তব্য আছে আমাদের কাছে। বিশেষ করে খালেদা জিয়াও আবার বলেছেন এখানে কনস্পিরেসির গন্ধ খুঁজে পেয়েছেন, এবং কনস্পিরেসির গন্ধ অনেকে খুঁজে পান অন্যান্য বিষয়ে, সে প্রসঙ্গে আসবো। আপনি যদি কিছু বলেন। না, আমার আপনাকে অনেক ধন্যবাদ যে অন্ধকারের মধ্যে যে আলো আসবে, যে আশ্বস্ত করেছেন সরকারি দলের ভাই। আমি মনে করি দিতে চাই, আল্লাহ মাফ করুক, আগামীকাল আবার মনে করেন আগে 20 দলীয় জোট, বিএনপি জামাতের কোনো নেতা কর্মীরা কোনো বিপর্যয় ঘটায় দিল কিনা, স্যাবোটাইজ করলো কিনা, আল্লাহ বাঁচা গেলে জানে না। কিন্তু আপনাদের নেতৃত্ব বলেছেন যে আপনাদের কথা যাতে দেশের মানুষ শুনতে না পারে। আমি আমার কথা শুনতে হবে। জি জি বলুন। 93 সালে একবার ক্ষমতা আসার পরে, যখন আমাদের নেতা, এখন উনি জেলে আছেন, খন্দকার মোশাররফ, কয়েকজনকে 440 ভোল্টেজের পিলার ফালাই দিয়া আমরা বিদ্যুৎ বিভ্রাট করেছি, একবার কারাগারে নিয়েছে। আমি মনে করি সেটা আবার আসুক না। যাক, আমি ইসলাম ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করার কারণে হয়তোবা ন্যাশনাল গ্রিডে কোনো সমস্যাটা হয়েছে, সেই কারণে বাংলাদেশের 16 কোটি মানুষ অন্ধকার আছে। আজকে প্রতিমন্ত্রী মহোদয়, উনি ইনচার্জে আছেন, ফুল মন্ত্রী, মান্যবর প্রধানমন্ত্রী মনে হয়, কিন্তু আজকে উনি হয়তো ব্যস্ততমের কারণে এখানে আসেন না। কিন্তু আপনি আজকে এই অন্ধকারের মধ্যে আমি আশা করেছিলাম যে 71-এর মতো একটা টেলিভিশন আজকে অন্তত প্রতিমন্ত্রী মহোদয়কে আমাদের সাথে আমরা চেষ্টা করেছিলাম জয়নাল আবদিন ফারুক নাই। সেটা বিষয়ে আমি আরেকবার বলে দিতে চাই যে এটা যেন না হয়, ও অনতি বিলম্বে এখানে নিয়ে রাজনীতি করার কোনো প্রয়োজনীয়তা, কিন্তু যে প্রেস নোট সরকার করেছে সেটাতে বাংলাদেশের মানুষ সন্তুষ্ট নয়। কারণ ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে এই ন্যাশনাল গ্রিডের যে সমস্যাটা, একটা প্রেস নোট দেওয়া উচিত ছিল যে সমস্যাটা কোথায়, সেটা কেন কি কারণে দেওয়া হলো না, এটা আমি জানতে চাই আওয়ামী লীগের বন্ধুদের। আপনাকে ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে ফিরে। নাইমুল ইসলাম খান সম্ভবত বলেননি যে ভারত থেকে আমদানির কারণে এটা সমস্যা হয়েছে, উনি বলেছেন যে কি সমস্যা সেটা যেন তদন্ত কমিটির রিপোর্টটা দেয়।
কোথায় সমস্যাটি? রাশিক রহমান, আপনি যদি খুব সংক্ষেপে প্রসঙ্গে বক্তব্য রাখেন, আমি একটা বিরতি নিয়ে না, আবার আমি একটা মন্তব্য ধন্যবাদ, করতে চাই সামিয়া। বিষয়ে একটা সেকেন্ড, সরি, জি, জি। যে এটা যদি ভারত থেকে বিদ্যুৎ আসার প্রক্রিয়ায় বা কারণেও হয়, এটা কোনো ষড়যন্ত্রের ব্যাপার না, এটারও সমাধান করতে হবে, কারণ বিদ্যুৎও আমাদের আমদানি করতে হবে বা রপ্তানিও করতে হতে পারে। সরি হ্যাঁ। জি, ধন্যবাদ সামিয়া এবং ধন্যবাদ জনাব ফারুক সাহেব। আমি প্রথমে আপনাকে আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ আগামীকালকে আপনি জেনে যাবেন যে স্পেসিফিক্যালি কি কারণে বিদ্যুতের গ্রিডে ফেলিয়ারটা হয়েছে। তবে আমি নিজে খুব আশাবাদী এটা দেখে যে আপনি নিজেও এখানে কনস্পিরেসি দেখছেন না, নাইমুল ইসলাম সাহেবও দেখছেন না, আমিও দেখছি না। আমাদের দেশে বিদ্যুৎ ক্ষেত্রে ইতিমধ্যেই বৈপ্লবিক পরিবর্তন এসেছে এবং দেশবাসীও সেটা জেনেছেন এবং এই দুঃখিত, আমাদের প্রেজেন্টারদের একটা দোষ দেওয়া হয় যে আমরা কথার মাঝখানে থামিয়ে দিয়ে ইন্টারাপ্ট করি, কিন্তু কনস্পিরেসি আমরা কেউ দেখছি না, দেখতে চাইও না। আমরা জানতে চাই আসলে জাতীয় গ্রিডে কি ধরনের বিপর্যয় হয়েছে, এটা যেটা নাইমুল ইনশাআল্লাহ ইসলাম খান বলেছেন। আগামীকালকের ভিতরে আপনারা জানতে পারবেন। কিন্তু জয়নাল আবদিন ফারুক, আমি যে তথ্যটা আপনাকে দিতে চেয়েছিলাম, আপনি বলছিলেন যে আগামীতে আবার সরকার যদি বলে এটা বিএনপির কনস্পিরেসি, কিন্তু আজকে খালেদা জিয়া বলেছেন যে সরকার যাতে, দেশের মানুষ যাতে তার বক্তব্য শুনতে না পারে, সরকার এই জন্য এই কাণ্ড ঘটিয়েছে। আমাকে একটু কনস্পিরেসি elaborate গন্ধ কথা সব বলতে জায়গায় দেন। পাওয়া যায়। জি বলুন হ্যাঁ, জি। রাশিক রহমান। প্রথম কথা হচ্ছে যে একটু আগেই বিইআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি মিস্টার সেলিম, তিনি তার পক্ষ থেকে কি সমস্যা হতে পারে বা হয়েছে সেই বিষয়ে আলোকপাত করেছেন। সুতরাং ওখানে ষড়যন্ত্রের ব্যাপারটা তো আসছে না। হি ইজ দ্য কারেক্ট পারসন অ্যাট দিস মোমেন্ট এই বিষয়ে কথা বলার জন্য। 2 নাম্বার, মাননীয় প্রতিমন্ত্রীকে আপনি ডেকেছেন, আসলে ভালো হতো। তবে এটাও আপনাকে মনে রাখতে হবে যে এই ধরনের জরুরি অবস্থার যখন উদ্ভব ঘটে তখন মাননীয় যোগাযোগ করে প্রতিমন্ত্রীকে পাইনি। আসল জায়গায় থাকতে হবে, টকশোতে নয়। 3 নম্বর হচ্ছে যে সাবেক বিরোধী দলীয় নেত্রী মাননীয় বেগম খালেদা জিয়া, নিশ্চয়ই ওনার বক্তব্য বাংলাদেশের সকল মানুষ শুনতে চান। তবে আগামীকালকে বিভিন্ন পত্রপত্রিকায়, এমনকি আপনার টিভি চ্যানেলেও তিনি কি বক্তব্য দিয়েছেন সেটা পরিষ্কারভাবে ফুটে আসবে এবং তাতে আপনি দেখবেন যে এমন কোনো নতুন বৈপ্লবিক কথা তিনি বলেন নাই যেটা ঢেকে দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে স্বতঃপ্রণোদিত হয়ে চক্রান্তের মধ্য দিয়ে সমস্ত জাতি এবং সমস্ত দেশের মানুষকে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ থেকে বঞ্চিত করতে হবে। আপনাকে ধন্যবাদ। আমি একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমি ফিরে আসবো। দেশের রাজনীতির মাঠে যে ধরনের বক্তৃতা চলছে বা গত কয়েকদিন ধরে যে হরতালের মধ্যে আমরা আছি এবং আগামীকাল থেকে আবারও শুরু হবে, বা নিজামীর মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে এই যে হরতাল এবং গোলাম আজমের পুত্রের যে বক্তব্য, সেই প্রসঙ্গে আমি একটু আসতে চাইবো। এখন একটা বিরতি। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি। সারা দেশে বিদ্যুৎ বিপর্যয় চলছে। বিদ্যুৎ বিপর্যয় হোক, জীবন বিপর্যয় হোক, হরতাল কিন্তু আমাদের জীবনে নিত্য অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে এবং নিজামের মৃত্যুর রায়কে কেন্দ্র করে 3 দিনের ডাকা হরতালে, যে আমাদের 3 দিনের ডাকা হরতালে 1 দিন পালিত হয়েছে, আগামীকাল থেকে আরও 2 দিন হবে। এবং এরই মধ্যে গোলাম আজমের মৃত্যুকে কেন্দ্র করে তার ছেলে বিএনপির প্রতি কিছু বাণী দিয়েছেন। বাণী অর্থে এই অর্থে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কিছু কথা বলেছেন, লিখেছেন। সেটি বলেছেন যে অপ্রত্যাশিত বিএনপির আচরণ অপ্রত্যাশিত এবং অগ্রহণযোগ্য। বলেছেন বিএনপির কৃতজ্ঞতা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন। আমি একটু রাশিক রহমান আপনার কাছে জানতে চাই, আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল যে বিএনপিকে জামাতের সাথে জোট ছাড়ার তাহলে সংলাপ হবে। বিএনপি এই মুহূর্তে জামাতের গোলাম আজমের জানাজায় অংশ নেয়নি বলে একটা জোটগত দূরত্ব তৈরি হতে পারে বলে আমরা ধারণা করছি। জয়নাল আবদিন ফারুককে আমরা আবার কানেক্টিভিটিতে পেলে তার কাছে যাব। রাশিক রহমান, এই প্রসঙ্গে আপনাদের কি ধারণা? দেখুন, আমি নতুন প্রজন্মের একজন হিসেবে আপনাকে একটা জিনিস বলতে চাই যে দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রেভলিউশন নামে একটা বই রচিত হয়েছিল জনাব থমাস কুন দ্বারা, এবং তিনি এই সমস্ত পৃথিবীতে প্যারাডাইম শিফট নামে একটি কনসেপ্ট প্রচলিত করেছিলেন। এটার মানে হচ্ছে পুরনো ধ্যান ধারণার থেকে যখন আমরা শিফট করে নতুন কোনো একটা সিচুয়েশনে যাই, সেই কথাটা উনি বলার চেষ্টা করেছিলেন। উদাহরণস্বরূপ গ্যালিলিও কোপার্নিকাসের এই বিশ্বব্রহ্মাণ্ড, সোলার সিস্টেম, সৌরজগৎ, সেলেস্টিয়াল বডি নিয়ে যে ধ্যান ধারণা ছিল, এটা খ্রিস্টীয় ধর্মজাগরণের সাথে মিলত না। তবে পরবর্তীতে প্রমাণিত হলো যে তারাই ঠিক ছিলেন, অর্থাৎ সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে, এই ধরনের কিছু ব্যাপার। তা আমি প্যারাডাইম শিফটে এই কারণে বলছি যে আমরা নতুন প্রজন্মের যারা রাজনীতি করি, তারা 2 দিন আগে 71 টিভিতে জনাব আজমি সাহেবের যে ইন্টারভিউটা আমরা দেখলাম, তাতে করে আমরা মনে করি যে সত্যিকার অর্থে বিএনপি এবং জামাতের 20 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা জনাব তারেক রহমান
এবং যদি ভবিষ্যতে আজমি সাহেব জামাতে ইসলামী বাংলাদেশের আমির হিসেবে আবির্ভূত হন, সেই ক্ষেত্রে যেটা হবে যে আওয়ামী বিরোধী অথবা এই জোটের বিরোধী শক্তিতে সোচ্চার নতুন প্রজন্মের যারা আছেন তাদের শিফট বা তাদের এলিজিয়েন্স বা তাদের আনুগত্য আমার কাছে কেন জানি মনে হয় বিভিন্ন কারণে আজমির সাহেবের দিকে ধাবিত হতে পারে। এর ক্ষেত্রে আমি কয়েকটা জিনিস উল্লেখ করতে চাই। যেমন ধরুন তারেক রহমান সাহেবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভিন্ন বিতর্ক আছে, যেটা কিন্তু আজমি সাহেব যেটা বলছেন যে তারেকের নির্দেশে জানাজা বর্জন করলো বিএনপি, তাহলে কি আজমি সাহেবের প্রতি ধাবিত হবে আরো? না, আমি কিন্তু জানাজা বর্জনের জায়গাটা পর্যন্ত যেতে পারিনি। আমি তার আগে যেটা বলছি যে যদি আজমি সাহেব জামাতে ইসলামীর আনুষ্ঠানিকভাবে নেতৃত্বে আসেন এবং এই 20 দলীয় জোট যদি থাকে, সেই ক্ষেত্রে আজকে সেলিব্রেটেড ফিগার হিসেবে যে তারেক জিয়া আছেন তার জায়গাটি নিয়ে নিতে পারেন। এর সমূহ সম্ভাবনা দেখা দিয়েছে গত দুদিন আগের ইন্টারভিউ থেকে আজমি সাহেবের। কারণটি হচ্ছে ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো বিতর্ক আসলে নাই। উনি সেনাবাহিনীতে 30 বছর ছিলেন, কিভাবে ছিলেন, কি অবস্থায় ছিলেন, কার সাথে তার সম্পর্ক কতটুকু ছিল সেগুলো বিবেচ্য বিষয় অবশ্যই। তবে বাস্তবতা হচ্ছে যে উনি একটি পেশাদারী সংস্থায় জড়িত ছিলেন দীর্ঘ সময়। এই একটি গুণাগুণেও কিন্তু আপনি তারেক জিয়া সাহেবকে অলঙ্কৃত করতে পারবেন না। এবং আমি গত দুদিন আগে তিনি তার নিজের ভ্রান্ত ধারণায় এত বেশি বিশ্বাস করেন যে যেভাবে তিনি ফেস করলেন গত দুদিন আগে ইন্টারভিউটা, তাতে করে আমার মনে হচ্ছে যে ওনাকে যদি জামাত ইসলামের রাজনীতিতে ইনক্লুড করা হয় উনি তারেক জিয়াকে ওভারশ্যাডো করে ফেলতে পারেন। তাহলে এই প্রসঙ্গে আমি নাইমুল ইসলাম খানকে জানতে চাইছি, আপনিও কি তাই মনে করেন? প্রথম কথা হচ্ছে জামাতে ইসলামের ডেফিনেটলি একটা মানে সাপোর্ট বেজ আছে বাংলাদেশে রাজনৈতিকভাবে। এটা তো ভোটে, দলীয় সমর্থন, ক্যাডার সবকিছু দিয়ে আমরা জানি। খুব নিরীহ সাধারণ সরল মানুষও অনেকে আছেন জামাতে ইসলামীকে সাপোর্ট করেন। কিন্তু আমরা ওভার দি ইয়ার্স এটুকু আমরা নিশ্চিত হয়েছি যে জামায়াত ইসলামের এই সাপোর্ট এবং সাপোর্টার বেসটা কখনো কখনো খুবই, যেটাকে বলে খুবই একরোখা ডেডিকেটেড কিছু সাপোর্টার ক্যাডার আছে যদিও, কিন্তু এটা বাংলাদেশের টোটাল জনসংখ্যার খুবই ইনসিগনিফিক্যান্ট অংশ। তাদেরকে ক্ষমতার কাছাকাছি যাওয়ার কোনো সুযোগ মানে সুদূর ভবিষ্যতে নাই। তারা নিজেরা তো নাই, তারা বিএনপি বা কারোর সাথে থেকেই বিএনপির ঘাড়ে চড়ে বা পিঠে চড়েই বিএনপিকে দাবড়িয়েই হয়তো তারা ক্ষমতায় যেতে হবে। সুতরাং তারেক রহমানকে ওভারশ্যাডো করার কোনো সম্ভাবনা নাই বলে তারেক রহমানকে ওভারশ্যাডো করা মানে বিএনপির নিজস্ব অনেক উইকনেস তারা যদি এটা করতে মানে যেটাকে বলে ওভারহোল করতে না পারে, বিএনপির যদি ওটা কমপ্লিট, আমরা যেটাকে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলি বিএমআরই, ব্যালেন্সিং, মডার্নাইজিং এবং এক্সপানশন, এই ধরনের রিঅর্গানাইজিং, পিএমআরই যেটা বলে, এইরকম দরকার আছে। কারণ এখন রাশেক রহমান যেটা বলেছেন এটা কিন্তু মৌলিক কথা। এটা গ্লোবালি এইরকম যখন শিফট হয়, আমাদের দেশেও কিন্তু একটা বড় শিফটটা যেমন ধরেন অনেকভাবে বলা যায় এগুলি। বাংলাদেশ কিন্তু একটা ক্রান্তিকাল, এটা নেগেটিভ অর্থে না, কিন্তু এটা একটা ট্রানজিশনে, এইরকম ট্রানজিশন যে বাংলাদেশ এখন কিন্তু গরিবি থেকে এটা একটা মানে মধ্যবিত্ত পর্যায়ে চলে যাচ্ছে সামগ্রিকভাবে রাষ্ট্র। মানে আমরা যেটাকে বলি অনেক কিছু। আমি কিন্তু কথাটি পপুলার ভোটের পার্সপেক্টিভে বলিনি, আমি বলেছি যে 20 দলীয় ঐক্য জোটে ইতিমধ্যেই আমরা স্বীকার করি বা না করি যে জামাত ইসলামী একটা আধিপত্য বজায় রেখেছে এবং এটি আরো তীব্র থেকে তীব্রতর হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে রাশেক রহমান, আমরা জয়নাল আবদিন ফারুককে ফোনে পেয়েছি, একটু ওনার কাছ থেকে শুনি নিয়ে আমি আপনাদের কাছে আসছি। কানেক্টিভিটিটা আমরা এই মুহূর্তে হারিয়ে ফেলেছি, ফোনে পেয়েছি। জয়নাল আবদিন ফারুক, আপনি আশা করি আমাদের কনভারসেশন শুনতে পাচ্ছিলেন, কিছু বলবেন? যেটি কথাগুলো আমি স্পষ্ট শুনতে পাইনি। আচ্ছা, যে স্লো আমার কাছে আসছে, কিন্তু আমি অত্যন্ত দুঃখজনক ভাবে আমি আপনার একাত্তর তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের ইসলাম ভাই একজন প্রবীণ সাংবাদিক, উনি কথাগুলো একটু এড়িয়ে গেছেন। আওয়ামী লীগের যে ভাই আমার সাথে সবচেয়ে লাইনে আছেন, উনি আমার নেতা তারেক রহমানের শিক্ষকতার যোগ্যতা নিয়ে একটা কথা উত্থাপন করতে চেয়েছিলেন, আপনি কিন্তু কথাটা অন্যদিকে নিয়ে গেছেন। তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা কতটুকু যদি আওয়ামী লীগের বন্ধুর কাছে আমার জানতে হয়, আমি তার সাথে কথা বলতে রাজি নয়। আমি শুধু এইটুকু বলতে চাই
তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, এটাই আমাদের কাছে অনেকই বড়। ওনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এটা ওনার কাছে আমার জানতে হবে না, আমরাই জানি উনি কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে। এবং রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে ওনার গ্রহণযোগ্যতা কতটুকু সেটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যে প্রমাণ করেছে। সেটা প্রমাণিত ইনশাআল্লাহ সামনে হবে। তবে একটা জিনিস আপনি বলেছেন, উনি বলেছে যে তারেক রহমানের, আপনাদের টেলিভিশনের মাধ্যমে দেখেছেন, তারেক রহমানের নির্দেশে গোলাম আযম সাহেবের জানাজা বিএনপি অংশগ্রহণ করে নাই। কথাটি আমি মেনে নিতে রাজি না। তারেক রহমান এত অল্প বয়সে ছেলে না, উনি এখন 40 ক্রস করেছেন, একটা দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রীর সন্তান। কথাবার্তা এইভাবে উনি কোনদিনও বলেন নাই, অতীতে এখনো বলেন নাই বলে আমার বিশ্বাস এবং দৃঢ় বিশ্বাস। আমাকে শেষ করতে দেন, আপনি আমার কথা ইন্টারফিয়ার করলে তো আমি লাইন আপ ছেড়ে দিব অন্যদিকে। আমি শুধু এইটুকু বলতে চাই যে ফেসবুকে গোলাম আযম সাহেবের সন্তান আজমি সাহেব যে কথাগুলো বলেছেন, আমি ওনাকে পাল্টা আপনার মাধ্যমে প্রশ্ন করতে চাই। উনি 20 দলীয় জোটের বা জামাত ইসলামের কোন শীর্ষ পর্যায়ের নেতাও না, দায়িত্বপূর্ণ কোন ব্যক্তিও উনি না। উনি ওনার বাবার জানাজায় কেন বিএনপি আসে নাই, ওনার এটা ব্যক্তিগত অভিমত নিয়েছে। তাতে জামাতে ইসলামের কোন শীর্ষ পর্যায়ের নেতাও এই গোলাম আযম সাহেবের সন্তানের ছেলের যে বক্তব্য এটা এখনো ওন করেন নাই বা এটা প্রত্যাহার করে নেন। সেটা 20 দলীয় জোটের ব্যাপার, 20 দলীয় জোটের মিটিং এটা আলোচনা করার প্রয়াস যদি জামাতে ইসলাম উঠায়, নিশ্চয়ই বিএনপি জোটের এটা উত্তর আছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে তারেক রহমান যখন এই দলের নেতৃত্ব নেবেন, আজমি সাহেব যদি মানে আমাদের গোলাম আযম সাহেবের সন্তান, উনি যদি আবার রাজনীতিতে আসেন, জামাত ইসলামের বড় নেতা হন, তাহলে তারেক রহমানকে ওভারটেক করে চলে যেতে পারেন, এগুলা আমি বিশ্বাস করি না। বাংলাদেশ আওয়ামী লীগ অনেক পুরানো রাজনৈতিক দল, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী শক্তি নিয়ে দলটা গঠন করার পরে আওয়ামী লীগের সাথে তুলনামূলকভাবে ক্ষমতায় ওনারাও আসছে, আমরাও আসছি। কিন্তু আওয়ামী লীগের সাথে আমাদের ভোট যুদ্ধে, আমাদের রাজনৈতিক যুদ্ধে ময়দানে দেখা হয়। জামাত ইসলাম আমাদের নির্বাচনী জোট। আজকে আজমি সাহেব কি বলেছেন এই বিষয়ের সাথে আমার মনে হয় আমি দ্বিমত পোষণ করি এই কারণে, উনি এটা সম্পূর্ণ ব্যক্তিগত কথা। এখানে তারেক রহমান সম্বন্ধে যে বক্তব্যটা আসছে এটা সঠিক না। আমি এইটুকু বলতে চাই যে গোলাম আযম সাহেবের সন্তান যে স্ট্যাটাস বা ওনার ফেসবুকে যেটা উনি লিখেছেন এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিমত, এটা 20 দলীয় জোটের কোনো বক্তব্য নয়। মানে আপনাদের সাথে জামাতের সাথে বিএনপির কোনো জোটগত দূরত্ব তৈরি হয়নি আর কি? না, আমি 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 তো মনে করি উনি এমন কোন শীর্ষ পর্যায়ের নেতা না যেটা আমাদের সাথে জামাত ইসলামের এই বক্তব্যের সাথে কোনো দ্বিমত পোষণ হয়েছে। আমরা তো আগেই বলেছি জামাত ইসলাম আমাদের রাজনৈতিক জোট, আমাদের রাজনীতির এখনো অতীত আছে, কে কাকে ওভারটেক করে চলে যাবে রাজনৈতিক ময়দানে দেখা হবে। তাই আমি আপনাকে এই অনুষ্ঠানে স্মরণ করে দিতে চাই, আজকে যারা এই জামাত ইসলামকে বিএনপির বন্ধু বলে, জঙ্গি বলে, রাজাকার বলে, আলবদর বলে, তাদের সাথে বিএনপি জোট করেছে 1993 সালে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনে যুগপৎ আন্দোলন করেছেন। ছবিগুলো আমরা একটা টক শোতে দেখিয়েছিলাম সেদিন। সেটা কিন্তু তখন রাজাকার আলবদর ছিলেন না। এখন একটা রাজনৈতিক মোর্চা যখন জামাতের সাথে বিএনপি নির্দলীয় জোট আছে, তখনই তারা রাজাকার আলবদর যুদ্ধ অপরাধ। জয়নুল আবদিন ফারুক, আমাকে একটা বিরতি নিতে হচ্ছে, আমার বাকি অতিথিদেরও কিছু বক্তব্য আছে এ প্রসঙ্গে। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি আপনাদের কাছে। দর্শক দেখছেন একাত্তর সংযোগ। আমার বিরতির আগে রাশিক রহমান বলেছিলেন তাকে কিছু বক্তব্য বলার, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। রাশিক রহমান বলুন। জনাব জয়নুল আবেদিন ফারুক সাহেব, আমি আপনাকে ব্যক্তিগতভাবে কষ্ট দিতে চাই না, যদি দিয়ে থাকি এর জন্য আমি দুঃখিত। তবে আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই যে জনাব আজমির সাহেব ফেসবুকে যে স্টেটমেন্টটা করেছেন তা বাংলাদেশের বাস্তবতার নিরিখে
উনি বলেছেন যে জামাতে ইসলামী ছাড়া বিএনপি কোনোদিন সরকারে যেতে পারতো না এবং আগামী দিনেও পারবে না। আমার প্রশ্ন হচ্ছে, সমস্ত বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জামাতে ইসলামী এবং শিবিরের কর্মী নেতারা, শুধু তাই না, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের কাছে এই বক্তব্যটি কি সত্যিকার অর্থে শুধুমাত্র একটি পার্সোনাল স্টেটমেন্ট? এর কি কোনো ইমপ্লিকেশন নাই? আমরা তো মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা বাংলাদেশে আছি। গোলাম আজম জামাতে ইসলামীর স্পিরিচুয়াল লিডার ছিলেন, তার সন্তান তিনি ফেসবুকে একটা পাবলিক স্টেটমেন্ট করছেন, তার কথার তো একটা ইমপ্লিকেশন আছে। ইট ইজ নো লঙ্গার পার্সোনাল, এটা ব্যক্তিগত মতামত হতে পারে না। এবং উনি জানাজায় যাননি, এই দুঃখ পাওয়ার পর্যায়ে অতিক্রম করে আরো 2 ধাপ এগিয়ে গিয়ে বললেন যে বিএনপি কোনোদিন জামাতে ইসলামীকে ছাড়া সরকারে যেতে পারতো না এবং আগামী দিনেও পারবে না। আমি এই বিবেচনা করার দায়িত্ব জনতার হাতেই দিয়ে দিলাম, যেটা কতটুকু ব্যক্তিগত বাংলাদেশের প্রেক্ষিতে। 2 নাম্বার, আপনি 1996 সালে জামাতে ইসলামী এবং বাংলাদেশ আওয়ামী লীগকে এক করে ফেলছেন। আমি খুব দুঃখের সাথে আপনাকে বলতে চাই যে হ্যাঁ, একই সময়ে হয়তোবা জামাতে ইসলামীও তৎকালীন বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিল, আওয়ামী লীগও করেছিল, কিন্তু এটি কোনো সিনক্রোনাইজ বা সমন্বিত কোনো আন্দোলনের অংশ ছিল না। অনেকে এটিকে যুগপৎ আন্দোলন বলে থাকে, তবে ভাষাগত বিশ্লেষণ করলে একে আমি যুগপৎ আন্দোলনও বলবো না। এটি মহাকাশে ঘটে যাওয়া একটি বিচ্ছিন্ন ঘটনা, যেটি একই সময়ে হয়ে গেছে, সেটি দেখে সমস্ত জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় এই কথা বলে যে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী একটি আতাতের মধ্য দিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আর 3 নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে দ্য আর্ট অফ ওয়ার এর রচয়িতা শান্তু একটা কথা বলেছিলেন যে ইফ উই নো আওয়ার এনিমি অ্যান্ড ইফ উই নো আওয়ার সেলভস শিওরলি উই উইল উইন এ ওয়ার 100 battles without losing a life. If we only know ourselves and if we don't know the enemy, then maybe we will win, maybe we will not win. আরেকটা কথা তিনি বললেন যে if we don't know our enemy, neither do we know ourselves, we shall never win a war, we will endanger ourselves. এই কথাটা মানে হচ্ছে যে আমি যখন আমার নিজেকে চিনবো এবং আমার শত্রুকে চিনবো, তখন অবশ্যই হাজারো রণক্ষেত্রের এঙ্গেজমেন্টে আমি জয়ী হব। আর যখন শুধুমাত্র আমি নিজেকে চিনবো কিন্তু শত্রুকে চিনবো না, একটু আমাকে একটু ইন্টারাপ্ট করেন, আমি একটু বলে নিই, তার পরিষ্কার হয়ে যাবে চিনছে কি চিনছে না। আমি যখন আমার শত্রুকে চিনবো না, তখন জেতার শতকরা হার 50-50, 50-50 হবে। আর যখন আমি কাউকেই চিনবো না, তখন অবধারিতভাবে সত্য প্রকাশিত হবে এবং আমি পরাজিত হব। এই কথাটি এই প্রেক্ষিতে আমি বলছি যে যেটিকে তিনি শুধুমাত্র নির্বাচনী কৌশল বলছে, আজকে সমস্ত বাংলাদেশের নতুন প্রজন্মের প্রশ্ন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরিষ্কারভাবে কি কথাটি বলতে পারেন কিনা যে 1971 সালের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে রাজনৈতিক কোন দলগুলি বাংলাদেশের অস্তিত্ব বা স্বাধীনতার বিরোধিতা করেছিল, এটা কেন প্রকাশিত করা যাচ্ছে না যদি শুধুমাত্র এটা নির্বাচনী কৌশল হয়ে থাকে? আমি আসবো জয়নাল আবদিন ফারুকের প্রশ্নের উত্তর দিবেন, কিন্তু বিদ্যুৎ বিপর্যয়ের কারণে ওনার ফিডটি আমরা হারিয়ে ফেলেছি, কানেক্টিভিটি হারিয়ে গেছে, কিন্তু উনি ফোনে আমাদের সাথে যুক্ত আছেন, আশা করি উনি এই প্রশ্নের উত্তর দিবেন। তার আগে একটু নাইমুল ইসলাম খানের কাছেও যেতে চাই যে উনি কি মনে করছেন যে আসলে কোন রাজনীতির চাল এখানে চলছে। গোলাম আজমের পুত্র এক ধরনের কথা বলছেন, কিন্তু বিএনপি এখনো মনে করছে যে আমাদের সাথে নৈকট্য রয়েছে, এটি অফিসিয়াল বিবৃতি না। কি মনে করেন, আসলে কি জোটগত কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে বা হতে যাচ্ছে? প্রথম কথা হলো, আমি আজমি সাহেবের বক্তব্যটা দিয়ে বলি যে আমি তার বক্তব্যে আসলে মূলত দেখি একটু মানে অ্যারোগেন্সি দেখি, মানে এটা তার বিনয়ের অভাবটা খুব স্পষ্ট ছিল। এবং উনি কিন্তু এটা শুধু বিএনপির ক্ষেত্রে বলেন না, 71-এর অনুষ্ঠানটা আমি পুরোটাই দেখেছি এবং সেখানে তিনি কিন্তু সরকার প্রধানের কাছ থেকেও শোক আশা করেছিলেন। উনি বলেছিলেন যে এটা হওয়া উচিত, কিন্তু উনি বরাবরই, যেটা আমি ইসলামিক পয়েন্ট অফ ভিউতেও দেখি না যে এটা ধর্মীয়ভাবেও তার অনুভূতিটা সঠিক ছিল। কারণ একটা মানুষ যখন মারা যায়, অন্তত তার সময়টাতে তার প্রধান সন্তান, তার উনি সন্তান হিসেবে যখন জানাজার নামাজে যান, উনি একটু 71-এর কথা বলে এইটুকু বলতে পারতেন যে আমাদের জানা মতে উনি কোনো অপরাধ করে নাই, কিন্তু আমাদের জানার বাইরেও যদি কোনো কষ্টের কারণ হয়ে থাকে কারোর জন্য, 71-এ স্পেশালি, আমরা ক্ষমা চাই। কিন্তু এই যে এটা না বলা, এটার মধ্যে কিন্তু আমি তারই অ্যারোগেন্সটা দেখি এবং সেটা ওই যে সরকারের কাছ থেকেও দুঃখ প্রকাশ, উনি রাজনৈতিক প্রেক্ষাপটে। আমি ছোট্ট একটা কথা আমি এখানে রাশেকের জন্য বলি যে দিস ইজ
মে বি ট্রু যে জামাতকে নিয়ে বিএনপি সরকার করেছে, আবার জামাতকে ছাড়াও তারা কিন্তু এককভাবে 2001 সালে যে নির্বাচনে জয়লাভ, সেটা কিন্তু জামাতকে বাদ দিলেও তাদের জয়লাভ ছিল, যেমন 2008 সালে আওয়ামী লীগেরও ছিল। সেটাই আওয়ামী আমার লীগ কাউকেই, হ্যাঁ, তো বিএনপি জামাতকে ছাড়াও পারে, অন্য কাউকে নিয়েও পারবে, এই সামর্থ্য তাদের এখনো আছে। কিন্তু ওভারঅল যে ওভারহলিং বিএনপির দরকার, সেখানে জামাতের ভূমিকা আগামীতে কি হবে সেটা আমার দৃষ্টিতে একরকম প্রত্যাশা, বা আমরা চাই বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে একরকম, বাংলাদেশের যে ওভারঅল ট্রানজিশন হচ্ছে সেখানে বিএনপিকে ওইটা ভাবতে হবে। আমি একটু জয়নাল আবদিন ফারুক আমাদের সাথে ফোনে আছেন, ফোনটা কেটে যেতে পারে, একটু নিতে চাইছি। জয়নাল আবদিন ফারুক, আমি এই প্রশ্নের উত্তর আপনার কাছে শুনতে চাই। আমি ইসলাম ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত যে জামাতে ইসলাম ভর করে বিএনপি অতীতে পলিটিক্স করে নাই। রাজনীতির কারণে, দেশের স্বার্থের কারণে, গণতন্ত্রের কারণে, জাতীয়তাবাদী শক্তির কারণে, গণতন্ত্র পুনরুদ্ধারের কারণে আজকের এই বিরুদ্ধে চোখ। তার ছেলে যে কথা বলেছে যে অতীতে জামাতকে ভর করে, সামনের দিকেও জামাতকে ছাড়া কোন নির্বাচনে জয়লাভ করতে পারবে না বিএনপি, এই কথার উত্তর দেওয়ার মতো নেতা আমি নয়। এটা আমাদের দলের শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারকরা যদি প্রয়োজন মনে করেন উত্তর দেন। তবে আমার ব্যক্তিগত অভিমত থেকে আমি এটুকু বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে এখন যে অবস্থা বিরাজ করছে, সে অবস্থায় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কৌশল, আজকে একটু আগে উনি বলেছেন যে বিদ্যুৎ আজকে চলে গিয়েছেন বাংলাদেশের নাটক থেকে, বিএনপি চেয়ারপারসনের বক্তব্য আমিও শুনতে পারি, আমি যেতে পারিনি অসুস্থতার কারণে। কিন্তু আজকে যে বক্তব্যের কথাই কথা আছে, যে কারণে আজকে 20 দলীয় জোট করার পেছনে একটাই কারণ, বাংলাদেশে এখন যে 5 জানুয়ারি নির্বাচনের পর মানুষ যে হতাশ, গণতন্ত্রের বিশ্বাসী লোকেরা যে হতাশ, এবং বাংলাদেশে যে এখন খুন, হত্যা, রাহাজানি, চিন্তায় যা ঘটছে, এই কারণে জনগণ হতাশ। এই হতাশ থেকে জনগণকে বাঁচাবার জন্য এই যুগের মাধ্যমে যদি একটা নির্বাচন বাংলাদেশে হয়, কে রাজাকার, কে আলবদল, 43 বছর পর মানবতা বিরোধী বিচার করছে। আমরা কিন্তু মানবতা বিরোধী বিচারের বিরুদ্ধে ছিলাম না, আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন একটা ট্রাইব্যুনালের মাধ্যমে যেন বিচার হয়, যেন বিরোধী দল দমনের বিচারটা না হয়। সেখানে আমি মনে করে দিতে চাই যে বাংলাদেশে জাতীয়তাবাদী দল ক্ষমতায় অতীত আসছে, এখনো আমি এটুকু বলতে পারি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে, বেগম খালেদা জিয়ার যে সফর শুরু হয়েছে অহিংস রাজনীতি, সেই সফরে যে বিরতিতে যেতে হবে, বিরতির পর আমি আবারও ফিরে আসছি আপনাদের কাছে। আমি আপনাদেরকে কথা বলার সুযোগ অবশ্যই দিব, আমার হাতে যতটুকু সময় আছে তার মধ্যে থেকে সুযোগ দিব। এখন একটা বিরতি নিচ্ছি। দর্শক দেখছেন একাত্তর সংযোগ, আমি সামিয়া রহমান সাথে আছি আপনাদের। যদিও সারা দেশ বিদ্যুৎ বিপর্যয়ে পড়েছে, আসলে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, কিন্তু আমরা শো মাস্ট গো অন, আমরা চালিয়ে যাচ্ছি। এবং রাশিক রহমান, আপনি কিছু বলতে চাইছিলেন? আমি সম্মানিত জনাব নাইমুল ইসলাম খান সাহেবের কথা ধরেই দুটো প্রশ্ন রাখতে চাই যে 2001 সালের সরকার গঠন প্রক্রিয়ায় যদি জাতীয়তাবাদী দলের জামাতে ইসলামের সমর্থন নাই প্রয়োজন হয়ে থাকে, তাহলে কৃষি মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মতো এই দুটি বিশাল ব্যাপ্তির মন্ত্রণালয় কেন জামাতে ইসলামীকে দিতে হলো, এটি একটি প্রশ্ন। এটার উত্তর পেলে আমি নিজেকে আলোকিত এবং ধন্য মনে করবো, এটা আমার বুঝতে পারার দরকার। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে জয়নাল আবেদিন ফারুক সাহেব আন্তর্জাতিক সম্পন্ন বিচারের কথা বলেছেন। আমি সেই জায়গায় একটু অ্যাড করতে চাই। আই ডোন্ট নো ওয়েদার আই এম রাইট অর রং, বাট আমি আমার ইনস্টিংক্ট থেকে মোটা দাগে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আইসিটি ট্রাইব্যুনালের যারা বিচারক হিসেবে নিয়োগ হয়েছেন তারা সকলেই কিন্তু ঐতিহাসিকভাবে ক্যারিয়ার বিচারক, অর্থাৎ আইসিটিতে বিচারক হিসেবে নিয়োগ প্রাপ্ত হওয়ার আগে তারা বিভিন্ন সময় হাইকোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টে ডিস্ট্রিক্ট জাজ হিসেবে নিয়োজিত ছিলেন, হাইকোর্টের জাস্টিসও ছিলেন, আবার ডিস্ট্রিক্ট কোর্টে ডিস্ট্রিক্ট জাজ হিসেবেও ছিলেন। আপনি যদি তাদের কেস করার ইতিহাসগুলো অবলোকন করেন বা বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখবেন যে এ সকল সম্মানিত জাস্টিস বা জাজদের কাছে কিন্তু বিএনপি দলীয়
নেতা পর্যায়ের আইনজীবী যারা সমাদৃত মানুষের কাছে পড়েছে তারা সকলেই কিন্তু রিলিফ পেয়েছে। ইনফ্যাক্ট ল্যাটিনে একটা কথা আছে, আইনে এটা প্রায় ব্যবহৃত হয়, সেটা হচ্ছে প্রমিসারি এস্তবল, অর্থাৎ ইনজাংশন, স্টে, ভালো রিলিফ, ভালো রায় সব কিছু পাওয়ার মধ্য দিয়ে কিন্তু ওই বিএনপি দলীয় বলুন বা অন্য দলীয় সকলেই কিন্তু এই সম্মানিত বিচারকদের সামনে কোনো না কোনো এক পর্যায়ে বলেছেন থ্যাংক ইউ মাই লর্ড, আই এম ভেরি মাচ অবলাইজড। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে এই একই বিচারক যার ক্যারিয়ার হচ্ছে বিচার করা, যার ভিতরে বিচার বোধ শানিত, যার আইন সম্বন্ধে সম্যক ধারণা আছে, তিনি কি কারণে আইসিটি ট্রাইব্যুনালের বিচারক হওয়ার পরে তার এত বছর ধরে তৈরি করা, লালন করা, চর্চা করা যে বিচারবোধ তাকে ধন্যবাদ বিসর্জন দিবেন? ধন্যবাদ শুধু তাই না, এখানে রাশিক রহমান, আমার হাতে সময় খুব কম, আমি যদি পারি আমি একটা আপনার কাছে কথা একটু আবারও বলতে ফিরে চাই, আসবো। this is very জি, important। জি। আমি বিরোধী দলের কাছে একটা জিনিস আহ্বান জানাতে পারি যে আপনারা যদি স্বচ্ছতা নিয়ে সত্যি চিন্তিত হন, তাহলে যে লক্ষ লক্ষ কেস প্রতিটি কোর্টে জমে আছে, যেখানে আপনারা জানেন 30 থেকে 40 ভাগ ফৌজদারি মামলা মিথ্যা, 30 থেকে 40 ভাগ দেওয়ানি মামলা মিথ্যা মামলা, এই মিথ্যা মামলার থেকে, হয়রানির থেকে মানুষকে মুক্ত করার জন্য আন্দোলন গড়ে তুলুন, তাহলে বুঝবো যে আপনারা স্বচ্ছতা নিয়ে চিন্তিত। ধন্যবাদ আপনাকে। শুধুমাত্র 1971 সালের গণহত্যায় সংযুক্ত যারা ছিল তাদের জন্য স্বচ্ছতার কথা বলবেন, আর সমস্ত 17 কোটি মানুষের যে ব্যথা, ধন্যবাদ তার জন্য রাশিক স্বচ্ছতা, রহমান। এটা আমি ঠিক একটু নয়। জয়নাল আব্দুল ফারুক আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি বলেছেন যুদ্ধাপরাধের আমি একটু প্রশ্নটা করে নেই। এক মিনিটে উত্তর শেষ করবো, 1 মিনিটে। উত্তরটা হলো একটাই, উনি মনে করে দিয়েছেন যে মতিউর রহমান নিজামী এবং মুজাহিদি সাহেব 2001 সালে মন্ত্রী হয়েছেন। আমি ওনাকে স্মরণ করে দিতে চাই, 1996 সালের নির্বাচনে ময়মনসিংহের জামালপুরের পেশাবাড়ি থেকে আমাদের তৎকালীন সংগ্রামী মহাসচিব ব্যারিস্টার সালাম তামিলদারকে পরাজিত করার জন্য তখনকার একজন রাজাকারকে মনোনীত করে তাকে মন্ত্রী বানানো হয়েছে, এটা আমি স্মরণ করে দিতে চাই। আর স্মরণ করে দিতে চাই, বিচারপতিদের নিয়ে কোনো কথা আমি বলতে চাই না। যদি বিচারপতিদেরকে এত সম্মানে আপনারা করে থাকেন, বিচার বিভাগকে এত স্বাধীন করে থাকেন, আজকে আমার নেত্রী একটা কথা বলেছে যে বিচারপতিদের উদ্দেশ্যে যে মামলার মেরিট গুলো দেখে যদি বিচার গ্রহণ করা হয় তাদের আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বিচারপতিদের অভিশংসনটা সংসদের হাতে কেন নিয়ে আসা হলো, এই বিষয়টা আমার একদিন অভিশংসন নিয়ে আরেকদিন কথা বলবো, এবং অনেক কথা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি। নামুল ইসলাম খান, আমার হাতে সময় খুব কম, আপনার শেষ মন্তব্য শুনতে চাই। আমার মনে হয় যে আমরা এই রাজনৈতিক বিতর্কগুলি চলবে, এখানে জামাতকে কেন মন্ত্রিসভার সদস্য করা হলো, এটা মানে সংখ্যাগরিষ্ঠতা একক থাকার পরেও সেটা আওয়ামী লীগও করেছে। এখন জামাতের মন্ত্রিসভার সদস্য হওয়াটা আমাদের কাছে পছন্দ না, কিন্তু যেহেতু এটা নির্বাচনী জোট, যেহেতু জোটে তারা ছিল, পরস্পরকে সমর্থন করেছে, সেটার কৃতজ্ঞতা স্বরূপ ন্যাচারালি তারা দিয়েছে। এটার রাজনৈতিক খেসারত বিএনপিকে। কিন্তু আমি একটা কথা শুধু বলে শেষ করতে চাই যে বিএনপি যে এই গোলাম আজম সাহেব মারা যাওয়াতে কোনো শোক দিল না, কিংবা মানে আরেকজনের ফাঁসির আদেশ হলো সেটার জন্য কোনো মানে প্রতিক্রিয়া দিল না, এটা কিন্তু একটা ধারাবাহিকতা আছে। তারা কিন্তু কোনো বিচারের রায়ের ব্যাপারেই তারা পক্ষে বিপক্ষে কিছু বলে না, এইটার একটা ধারাবাহিকতা আছে। আমার হাতে আসলে সময় শেষ। রাশিক রহমান, নাহলে আমি আপনার কাছে যেতাম অবশ্যই, কিন্তু এই মুহূর্তে আমাকে শেষ করতে হচ্ছে একাত্ম সংযোগ। দর্শক, আপনাদের সবাইকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।